নমস্কার বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের আজকের ক্লাস সিলেবাস ডিসকাশনে। দেখুন, WBPSC এই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার জন্য একটি নিউ সিলেবাস দিয়েছে। এই নিউ সিলেবাস সম্পর্কে আমাদের আজকে সম্পূর্ণ ডিসকাশন থাকবে এবং আমরা কেবলমাত্র নিজেদের প্রতিক্রিয়া দেওয়াতেই সীমাবদ্ধ থাকব না। আমরা এই নিউ সিলেবাসে কি কি আছে, আপনাদের কি কি পড়তে হবে এবং একদম নতুন যে পার্ট এখানে যুক্ত করা হয়েছে, যে পার্টটি নিয়ে সকলের অনেক চিন্তা, সেটি হলো এই আপনারা দেখতে পাচ্ছেন পেপার 2 লেখা আছে, যেখানে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, বেঙ্গল স্কুল অফ আর্ট, পেন্টিং, স্কাল্পচার, যাত্রা, তারপর থিয়েটার, সিনেমা, তারপর আর্ট ফর্ম, এই যে ফোক আর্ট, যেখানে বাউল, ভাবাইয়া, ভাটিয়ালি, কবিগান, জারি গান, সারি গান, মুর্শিদি, আলকাপ, পাটুয়া, আগমনী, এই যে ব্যাপারটা। তারপর লিটারেচার অফ বেঙ্গল, মানে মেনলি সাধু ভাষা, চলিত ভাষা, তারপর বিভিন্ন উপভাষা যেমন রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, রাজবংশী, এবং বাংলা লিটারেচার অর্থাৎ বাংলা সাহিত্য, সেই প্রাচীন, মধ্য এবং চৈতন্য দেবের আগমনের আগে এবং পরে কিভাবে পরিবর্তিত হয়েছে। তাছাড়া রামমোহন রায়, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সুকুমার রায়, সুকান্ত ভট্টাচার্য, আশাপূর্ণা দেবী, লীলা মজুমদার, মহাশ্বেতা দেবী, সুভাষ মুখোপাধ্যায় এবং বিষ্ণু দে। প্রায় বাংলার বেশিরভাগ তাবড় তাবড় সাহিত্যিকের নামই এখানে রয়েছে এবং তাদের বাংলা সাহিত্যে কি ভূমিকা রয়েছে সেইগুলোর ওপর একটা সিলেবাসের বিস্তারিত অংশ রয়েছে। এবং আর্কিটেকচার, হেরিটেজ অফ বেঙ্গল, এই যে বাংলায় যে বিভিন্ন টেম্পল রয়েছে অর্থাৎ মন্দির, টেরাকোটা টেম্পল, কালনা এবং বিষ্ণুপুরের টেম্পল, তাছাড়া মদনমোহন টেম্পল কোচবিহারে, তারপর হাঙ্গেশ্বরী টেম্পল বাঁশবেড়িয়াতে, হাঙ্গেশ্বরী না হংসেশ্বরী, তারপর এই যে পটারি অফ ঘূর্ণি ইন কৃষ্ণনগর অর্থাৎ কৃষ্ণনগরের মাটির পুতুল, তাছাড়া বিভিন্ন ব্রিটিশ আর্কিটেকচার যেরকম হাজারদুয়ারি, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপর ইন্দো ইসলামিক আর্কিটেকচার যেমন আদিনা মসজিদ, ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ, এলাক্ষী মসজিদ, তারপর বুদ্ধিস্ট আর্কিটেকচার কিছু জায়গায় পাওয়া গেছে যেমন চন্দ্রকেতুগড়, মোগালমারি। এই সিলেবাসের এই পার্টটা সব থেকে নতুন। এটি সম্পূর্ণ পিএসসি নিজে হাতে তৈরি করেছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পার্সপেক্টিভ থেকে, আর্ট অ্যান্ড কালচার এই বিষয়টা। এটি বাদ দিলে আপনাদের সিলেবাসের যে বাকি অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন, হিস্ট্রি, জিওগ্রাফি, যেখানে গ্রুপ এতে হিস্ট্রি এবং গ্রুপ বিতে জিওগ্রাফি, এগুলো সবই আমরা আজকে মোটামুটি একটু আলোচনা করব। তারপর ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়ান ইকোনমি, এই যে বাকি পার্টটি রয়েছে সেই পার্টটি সম্পূর্ণই ইউপিএসসি সিলেবাসটি হুবহু তুলে দেওয়া আছে। আপনারা যদি দেখেন, আজ আমরা এই ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস এর যে সিলেবাসটা সেটি আমরা পাশাপাশি রেখে যখন আলোচনা করছিলাম, আমরা দেখলাম যে মানে একটু একটু এদিক ওদিককার জিনিসপত্র, যেরকম আমরা বলতে পারি এই যে একটা সাবজেক্ট, একটা পেপার রয়েছে পেপার 6 ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের সিলেবাসে, সেখানে এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড এই পার্টটি রাখা হয়েছে, যেখানে লেখা আছে রোল অফ সিভিল সার্ভিস ইন ডেমোক্রেসি। এবার এটি আপনি যখন ইউপিএসসি সিলেবাসে দেখবেন, আপনি দেখবেন যে গভর্নেন্স এর পার্টটাতে অর্থাৎ পেপার 2তে, পেপার 3তে এই
অংশটি রয়েছে গভর্নেন্সের পার্টে, যেখানে সেলিয়েন্ট ফিচার্স অফ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, এবং তারপর এই তো রোল অফ সিভিল সার্ভিস ইন ডেমোক্রেসি, এই অংশটি আপনি পেয়ে যাবেন। তারপর মানে মোট কথা হলো বেশ কিছু জিনিসপত্র যেগুলি একটা সাবজেক্টের অংশে রয়েছে, সেই সাবজেক্ট থেকে অন্য অংশে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, কিন্তু সিলেবাস মোর অর লেস সেম। তো চলুন আমরা প্রথমে সিলেবাস ডিসকাশন করে নিই, তারপর আমরা নিজেদের প্রতিক্রিয়া এখানে দেব। এই যে প্রিলিমিনারি এক্সাম, যেখানে আচ্ছা প্রথমে আমি আপনাকে একটু বলে দিই যে নতুন সিলেবাসে এক্সামের সেই তিনটি অংশ, একটা হলো প্রি অর্থাৎ প্রিলিমস এক্সাম, একটা হলো মেন্স, আর একটা হলো ইন্টারভিউ। এবার প্রিতে আগে এটা ছিল না, এখানে পেপার 1 এবং পেপার 2 করা হয়েছে। এবার পেপার 1-এ হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, সায়েন্স অ্যান্ড টেক, এনভায়রনমেন্ট, ইংলিশ, ম্যাথমেটিক্স, এই পুরো অংশটি, না ম্যাথমেটিক্স না, ক্ষমা করবেন, ইংলিশ, এই অংশটি রয়েছে। এবং এখানে আপনাকে 200-র মধ্যে পরীক্ষা হবে। যে মার্কসটি আপনি করবেন সেটির ওপর আপনার মেরিট ডিসাইড হবে, এবং মেরিট ডিসাইড হবে বলতে আপনি সেকেন্ড স্টেজে যাবেন কিনা সেটি ডিসাইড হবে। এবং পেপার 2-তেও ইংলিশ কম্প্রিহেনশন রয়েছে, রিজনিং রয়েছে, প্রবলেম সলভিং রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, এটিও 200 নম্বরের পরীক্ষা হবে। এবং এখানে 33% অর্থাৎ 66 নম্বর আপনাকে পেতে হবে। এখানে 66 নম্বর পেয়ে কোয়ালিফাই করতে হবে। তারপর আপনার এই পেপার 1-এর এই খাতাটি চেক করা হবে, এবং সেখানে আপনি যে নাম্বার পেয়েছেন সেই নাম্বারটা যদি কোয়ালিফাইং, মানে সেই নাম্বারটা যদি আর কি আর সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে মেন্স দেওয়ার মতো উপযুক্ত কিনা সেটা বিচার করার জন্য ব্যবহৃত হবে, যেটা ইউপিএসসিতে হয়। আর তারপর ইন্টারভিউ 200 নম্বরের হবে, এবং মেন্সে বেশ কিছু পেপার রয়েছে আগের মতনই। 2টি কম্পালসারি পেপার রয়েছে, একটি ইংলিশ এবং আরেকটি হলো বেঙ্গলি। এখানে ইংলিশ এবং তার সঙ্গে বেঙ্গলি অথবা নেপালি রয়েছে, এবং তার সঙ্গে এসএ, এথিক্স, এই পেপারগুলো এবার সম্পূর্ণ যোগ করে দেওয়া হয়েছে। এবং ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, এটা সম্পূর্ণ এক্সক্লুসিভলি ডাব্লিউবিসিএস এর সিলেবাসে আছে। আর বাকি জিওগ্রাফি, ইকোনমি, পলিটি রেসপেক্টিভ আমরা এখন যখন দেখবো সিলেবাসটি, সেই অংশটি মোরাললেস ইউপিএসসি থেকে, মোরাললেস কি এক্সাক্ট সেম ইউপিএসসি থেকে তুলে দেওয়া হয়েছে। তো চলুন আমরা এবার দেখতে শুরু করি। প্রিলিমিনারি এক্সাম প্রথম, এখানে বলা হয়েছে যে অবজেক্টিভ টাইপ কনসিস্টিং অফ 200 মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ পেপার 1 এবং পেপার 2 মিলিয়ে 200টা কোশ্চেন হবে, মানে 100টা কোশ্চেন 2 নম্বর করে হবে দুটো পেপারেই। 200 মার্কস আর একটা পেপার, আর একটা 100টা মার্কস 2 নম্বর করে, 200টা মার্কস আর একটা পেপার। এটা হলো পেপার 2 এবং এটি হলো পেপার 1। এবার আপনাদেরকে দেখাই যে 200 মার্কস ইচ অফ 2 আওয়ার্স ডিউরেশন। দেখুন এই লাইনটা পড়ে দেখুন, এখানে আপনি বুঝতে পারবেন যে 200 মাল্টিপল চয়েস কোশ্চেন, এই যে পেপারস কথাটা লেখা আছে, অর্থাৎ টোটাল 200টা কোশ্চেন হবে পেপার 1 এবং পেপার 2 মিলে। আমার তো তাই মনে হচ্ছে, এবার পরে পিএসসি চেঞ্জ করে দিলে, চেঞ্জ আশা করি করবে না। দুটো পরীক্ষায় আপনার 200 মার্কস করে থাকবে। এবং জেনারেল স্টাডিজ পেপার 2, এটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার হবে, যেখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস 33%, অর্থাৎ 200-র মধ্যে আপনাকে 66 পেতে হবে, অর্থাৎ আপনাকে 33টি কোশ্চেন সঠিক করতে হবে। তারপর এই যে বলা আছে যে নলেজ আজ এক্সপেক্টেড অফ গ্র্যাজুয়েট অ্যান্ড এনি, এগুলো দরকার নেই। এই যে আপনাদের এখানে রয়েছে পেপার 1-এর সিলেবাস। দেখুন পেপার 1-এর সিলেবাসে দেখুন 2টি হিস্ট্রি রয়েছে, একটি হিস্ট্রি অফ ইন্ডিয়া, এই একটি রয়েছে, আরেকটি আপনি দেখতে পাবেন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এর আগেও ডাব্লিউবিসিএস এর প্রি সিলেবাসে এই হিস্ট্রির 2টি অংশ 2 জায়গাতেই ছিল হিস্ট্রি। এই দেখুন 20 নম্বর করে, মানে 40 নম্বরের হিস্ট্রি।
আর আপনি একটা ভালো জিনিস দেখতে পাবেন, এই যে এনভায়রনমেন্ট ইকোলজি, বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ এটি হলো এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট থেকে 40 নম্বর, এবং এই দুটি আপনি মিশিয়ে দেখুন, হিস্ট্রি, হিস্ট্রি থেকে 40 নম্বর, এনভায়রনমেন্ট থেকে 40 নম্বর। তারপর আপনি যদি আরও এগোতে থাকেন আপনি দেখতে পাবেন যে ইংলিশ কম্পোজিশন, এখানে 20 নম্বর আছে। এখানে ইংলিশ কম্পোজিশনের মধ্যে মেনলি এর আগেও এই পার্টটি ছিল, যেখানে ইংলিশ গ্রামার থাকবে, ভোকাবুলারি থাকবে, সিনোনিম, অ্যান্টোনিম, ঠিক আছে, এইসব জিনিসপত্র থাকবে। এখানে 20 নম্বর হলো, 10টা কোশ্চেন থাকবে। আর একটি ভালো করে দেখুন, এখানে জেনারেল সায়েন্স লেখা আছে। জেনারেল সায়েন্স কথাটার সাধারণ অর্থ হলো এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এইসব থাকবে, এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এইসব থাকবে। আপনি ভেবে নেবেন না যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে পার্টটা, সেই পার্টটা থাকবে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্টটা মেন্সের জন্য আছে, কিন্তু এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এইসব থেকে 20 নম্বর থাকবে। এবার অ্যাপ্লাইড সায়েন্সের নাম করে একটা হয়তো বা দুটো সায়েন্স অ্যান্ড টেকনোলজির থেকে কোশ্চেন জিজ্ঞেস করে নিতে পারে। আমাদের প্রিপারেশন যখন নিতে হবে আমরা জানি যে আমাদের মেন্স এবং প্রি একসঙ্গে নিতে হয়, কিন্তু এখানে জেনারেল সায়েন্স বলা আছে মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এখান থেকে 20 নম্বরের কোশ্চেন আসবে, 10টা। এবার কারেন্ট অ্যাফেয়ার্স অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, এটাও ইউপিএসসি পিরিয়ড সিলেবাস থেকেই তুলে দেওয়া হয়েছে। এখানে দেশি এবং বিদেশি কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স মেনলি পড়ি, সেটার থেকেই 20 নম্বর আসবে। তারপর খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট যেটি হলো জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। এই যে ব্যাপারটি, এটি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের একটি প্রধান অংশ, যে স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফি থেকেও কোশ্চেন আসতে পারে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকেও কোশ্চেন আসতে পারে। এখান থেকে 20 নম্বর আছে, এবং ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমি 40 নম্বর। তাহলে আমরা দেখলাম কি, পলিটি থেকে 20 নম্বর, ইকোনমি থেকে 20 নম্বর, জিওগ্রাফি থেকে 20 নম্বর, মানে এখানে ইন্ডিয়া প্লাস ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি 20 নম্বর, পলিটি, ইকোনমি, জিওগ্রাফি, ঠিক আছে। তারপরে হচ্ছে জেনারেল সায়েন্স থেকে 20 নম্বর, আর ইংলিশ থেকে 20 নম্বর, আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 নম্বর। কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটি খুবই ডাইসি, ওই জন্য আমরা ওটি সবার লাস্টে প্রিপারেশন করি, কিন্তু মেনলি যে ইংলিশ, পলিটি, ইকোনমি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, দেখুন 20, 20, 40, 60, 70, 80, 90, 100, 100 হয়ে গেল। আর এখানে 40 নম্বরের হিস্ট্রি এবং 40 নম্বরের এনভায়রনমেন্ট, 180 হয়ে গেল। এই 180 নম্বর আমাদের পুরোপুরি স্ট্যাটিক পার্ট, এবং সেটি সবার আগে আমরা কমপ্লিট করি, এবং এখান থেকেই আমাদের কে মেন্স দিতে পারবে সেটি ডিসাইড হবে, মেরিট ডিসাইড হবে। এবং পেপার 2 দেখুন, এখানে যে অংশগুলো রয়েছে, এই পেপার 2 এটি হলো কোয়ালিফাই। এখানে আপনাকে 200-র মধ্যে 66 পেতে হবে, অর্থাৎ 100-র মধ্যে 33টা কোশ্চেন সঠিক করতে হবে। মানে মোট কথা আপনাকে পজিটিভ নেগেটিভ মিলে 66 পেতে হবে, তাহলে আপনি কোয়ালিফাই। এখানে আমরা ভালো করে দেখতে পাবো কম্প্রিহেনশন। এখানে ইংলিশের আমরা ছোটবেলায় যে আনসিন করতাম সেই রকমই আনসিন থাকবে আমার ধারণা, কিন্তু এখানে কম্প্রিহেনশন বলা হয়েছে। তো এবার এখানে ইংলিশ কম্প্রিহেনশনই কি সেটা নিয়েও প্রশ্ন আছে, কিন্তু এখানে বাংলা আনসিনও থাকতে পারে, বেঙ্গলি প্লাস ইংলিশ এরকম আনসিনও থাকতে পারে। আমার ধারণা ইংলিশই দেবে, কারণ যেহেতু সম্পূর্ণ ইউপিএসসিকে কপি করার চেষ্টা করা হচ্ছে, তো কম্প্রিহেনশনে ইংলিশ কম্প্রিহেনশন দেওয়াটাই শ্রেয়, কারণ ইউপিএসসিতে ইংলিশ কম্প্রিহেনশন দেওয়া হয়। বলা যায় না বেঙ্গলি কম্প্রিহেনশন একটা দুটো দিয়ে দিতে পারে, মানে এটার অর্থ হলো একটা এরকম প্যাসেজ দেওয়া থাকবে, ঠিক আছে। আজ আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে একটা ইলিশ মাছ কিনলাম, ইলিশ মাছটি 150 টাকা কেজি দাম নিল। হ্যাঁ, ইলিশ মাছটি নিয়ে এসে বাড়িতে এসে আমি প্রথমে ভালো করে কাটলাম, তারপরে ধুলাম, সেটিকে রান্না করলাম, এরকম লেখা থাকলো। তারপরে তখন সেখান থেকে
কোশ্চেন দিয়ে দেবে নিচে যে ইলিশ মাছের দাম কত, হ্যাঁ, তারপরে উপরোক্ত যে প্যাসেজটি সেটি কিসের সম্বন্ধে দেওয়া, বাজারে যাওয়া, ইলিশ মাছ খাওয়া সম্বন্ধে দেওয়া, এরকম কিছু কোশ্চেন থাকবে, এরকম বিষয়। তারপর আমরা দেখছি ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল, এখান থেকেও কিছু কোশ্চেন থাকবে। এখানেও মেনলি ওই সেন্টেন্স থাকবে এবং সেন্টেন্স থেকেই কোশ্চেন থাকবে। লজিক্যাল রিজনিং আমরা এটা সম্বন্ধে পরে বিস্তারিত আলোচনা করব। লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল এবিলিটি, এটা সম্পূর্ণ রিজনিং, এখান থেকে 35 নম্বর থাকবে। এবার প্রশ্ন এখানেই যে এখান থেকে এই যে 35 বলে দিয়েছে, এই 35 নম্বরে করবে কি করে? 17.5খানা কোশ্চেন করবে, নাকি কিছু 3 নম্বরের কিছু 2 নম্বরের কোশ্চেন করবে? আর না হলে প্রথমে যে লাইনটি আমরা দেখলাম 200 মাল্টিপল চয়েস কোশ্চেন, এটা ইচ সাবজেক্টও হতে পারে, কিন্তু এখানে বলা নেই যে ইচ, ওই জন্য আর কি, যদি একটা একটা করে কোশ্চেন হয় তাহলে একটা একটা করেই হবে, কি আর করা যাবে। তারপর ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং, একটা প্রবলেম দেওয়া থাকবে, সেই প্রবলেমের কিছু সলিউশন দেওয়া থাকবে 4টে, এবার সেই সলিউশনের 4খানাই ঠিক, এবার কোনটা বেশি ঠিক সেটার উপর নাম্বার থাকবে। এরকম ভাবে আপনাকে আর কি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এটা সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনায় পরে আসবো। তারপর জেনারেল মেন্টাল এবিলিটি, এটা হলো ম্যাথ, পিওরলি ম্যাথমেটিক্স, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, রেশিও, প্রপোর্শন, তারপর আরো যে সমস্ত ম্যাথের কোশ্চেন থাকে। তারপর বেসিক নিউমেরেসি, এখানে ওই নাম্বার সিস্টেম, এটাও মেনলি ম্যাথ। তারপরে এই যে ডেটা ইন্টারপ্রিটেশন এরকম কিছু পাই চার্ট দিয়ে দেবে, ঠিক আছে, এটা 2010 সালে, এটা 11 সালে, এটা 12 সালে, এটা 13 সালে। 2010 সালে 200 টাকার বিক্রি হয়েছে, 2011 সালে 500 টাকার বিক্রি হয়েছে, 2012 সালে 600 টাকার বিক্রি হয়েছে, আর 2013 সালে 400 টাকার বিক্রি হয়েছে। এবার বলবে যে 2013 থেকে 2010-এ কত পার্সেন্ট কম বা বেশি বিক্রি হয়েছে, এরকম কোশ্চেন থাকবে। তো এগুলো সম্পূর্ণ ডেটা ইন্টারপ্রিটেশনের অংশ। ডেটা ইন্টারপ্রিটেশন আরো কঠিন কোশ্চেনও থাকতে পারে, আমরা পরবর্তীতে দেখবো। এখানে বলেই দিয়েছে যে ক্লাস 10 লেভেল, তো খুব বেশি কঠিন আসার সম্ভাবনা নেই, এবার আসতেও পারে। তো কিন্তু আমাদের চিন্তা করার বিষয় নয়, কারণ আমরা যদি আমরা ম্যাথে কমজোর, তাদের জন্য এবার একটি দুর্ধর্ষ সুযোগ করে দিয়েছে। সেটি হলো ম্যাথে যদি আপনি সম্পূর্ণরূপে বাদও দিয়ে দেন, দেখুন এই 30 আর এই 35 নম্বর যদি আপনি বাদও দিয়ে দেন, ঠিক আছে, তারপরে দেখুন আপনাদের 135 নম্বর বাকি থাকে, আর তার মধ্যে আপনাদেরকে 66 মার্কস তুলতে হবে, তাহলে আপনি কোয়ালিফাই। এই পেপারটি কোয়ালিফাইং হয়ে গেলে এই পেপারের আর কোনো দাম নেই, তারপরে এটা দেখা হবে, এইখানে আপনি কি র্যাঙ্ক করেছেন সেটা দেখা হবে। আর যদি এই পেপারটা প্রথমেই আপনি কোয়ালিফাই না করতে পারেন, তাহলে এই পেপারে আপনি 200 পেলেও আপনার খাতা দেখা হবে না, এটা মাথায় রাখবেন। এটুকু হয়ে গেল। এরপর আমরা প্রিলিমিনারি কোশ্চেনের পরে এই যে স্ক্রিনিং টেস্ট অনলি ফর পারপাস অফ সিলেকশন ক্যান্ডিডেট ফর মেন্স এক্সাম, এটা কোনো মানে এর নাম্বার ফাইনালে যোগ হবে না, এটা শুধুমাত্র মেন্সকে দিতে পারবে, না দিতে পারবে সেইটা ছাঁকনি। এরপরে মেন্স এক্সামিনেশন, দেখুন মেন্স এক্সামিনেশনে বলা হয়েছে কি যে বেঙ্গলি আর নেপালি পেপার এ, আর পেপার বি হচ্ছে ইংলিশ। এখানে 300 মার্কস করে ক্যারি হচ্ছে, অর্থাৎ দুটি পেপার হবে, পেপার এ আর পেপার বি। পেপার এ তে বাংলা অথবা নেপালি, আপনি হয় বাংলা নেন না হয় নেপালি নেন। তো আমি যেহেতু বাংলায় পড়ি, তো বাংলা নিয়ে কথা বলি। বাংলায় আপনাকে পাস করতে হবে, এবং পেপার 2-তে ইংলিশ, এই ইংলিশেও আপনাকে পাস করতে হবে, কোয়ালিফাই করতে হবে, অনলি কোয়ালিফাই। পেপার এ আর পেপার বি, দেখুন পেপার এতে 300 মার্কস আছে এবং পেপার বিতেও 300 মার্কস আছে, ঠিক আছে। এইখানে আপনাকে কেবলমাত্র কোয়ালিফাই করতে হবে, এবং কোয়ালিফাইং মার্কস কত হবে? ওই 30%ই হবে আশা করছি, 30% অর মোর, অর্থাৎ আপনাকে 90 নম্বর করে পেতে হবে দুটো পেপারে, 300-র মধ্যে পেলেই আপনি পাস। এই পেপার দুটো কোয়ালিফাই করলে তারপরে আপনাকে আপনার যে মেন্স এক্সাম, যেটার জন্য এত আর কি হই হুল্লোড় পড়ে গেছে চারিদিকে, যে মেন্স এক্সামে কি সিলেবাস দিয়ে দিল, এই যে পেপার 1 পেপার 2, এই যে ব্যাপারটা পেপার কাউন্টেড ফর মেরিট, এই কথাটি যে লেখা আছে, মেরিট অর্থাৎ
আপনি চাকরি পাবেন কি পাবেন না, মানে মেরিট অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনি পার্সোনালিটি টেস্টের ডাক পাবেন কি পাবেন না, সেটি ডিসাইড হবে এই পেপারগুলো থেকে। এই যে প্রথম যে পেপারটি লেখা হয়েছে সেই পেপারটির নাম হলো ইংলিশ এসে, যেটিতে 250 মার্কস। তারপর পেপার 2-তে দেওয়া হয়েছে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, এটাই হচ্ছে 250 মার্কস। এবং এই অংশটির জন্যই এবার সব থেকে বেশি আর কি বাজারে হৈ হুল্লোড় পড়ে গেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি বিদ্যার্থীতে, আমরা এই 2-1 দিনের মধ্যে এই অংশটির থেকেই আমরা শুরু করব, কারণ বাকি অংশটি তো আপনারা বাজারে কোথাও না কোথাও পেয়ে যাবেন, কিন্তু এই অংশটি কেবলমাত্র আর কি এক্সক্লুসিভলি বাংলার উপর পড়াশোনা করতে হবে, বিশেষ করে কালচারাল অ্যাসপেক্ট, আর্ট ফর্মস, লিটারেচার, আর্কিটেকচারাল হেরিটেজ, যেগুলি আমরা এখনই বলবো। তো সেই পেপারটি সম্বন্ধে আমরা নিজেরাও এখন পড়ছি এবং আমাদের বেশ কিছু পেড জায়গা থেকে আমরা বিভিন্ন মেটেরিয়াল সংগ্রহ করছি, এবং সেই সংগ্রহ করা মেটেরিয়াল থেকে আমরা খুব ভালোভাবে সিভিল সার্ভিসের জন্য কি কি ইম্পর্টেন্ট সেগুলো বার করে নিজেরা পড়ে তারপর আপনাদেরকে পড়াবো। এই বলতে কোনো দ্বিধাবোধ নেই, কারণ কেউই এই জিনিসগুলো আলাদাভাবে আগে পড়েনি। তো সবাইকেই খুব বড় কোচিং সেন্টার, খুব ছোট কোচিং সেন্টার, খুব বড় ইউটিউব চ্যানেল, খুব ছোট ইউটিউব চ্যানেল, প্রত্যেককেই এই অংশটা নিজেকে পড়ে তারপরেই পড়াতে হবে। এবং কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গল, আর্ট ফর্মস ইনক্লুডিং ফোক আর্ট, অর্থাৎ ভিজুয়াল আর্ট এবং কি বলবো ন্যারেটিভ আর্ট বা পারফর্মিং আর্ট, সেগুলো, লিটারেচার অফ বেঙ্গল আর আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল, এই অংশটির থেকে 250 নম্বর থাকবে। পেপার 3 জেনারেল স্টাডিজ পেপার 1, তারপরে পেপার 4 জেনারেল স্টাডিজ পেপার 2, তারপরে পেপার 5 জেনারেল স্টাডিজ পেপার 3, তারপরে পেপার 6 হলো জেনারেল স্টাডিজ পেপার 4। এই চারটিতে 250 করে নাম্বার থাকবে। এবং তারপরে দেখা যাচ্ছে যে এই যে অপশনাল সাবজেক্ট পেপার 1 এবং অপশনাল সাবজেক্ট পেপার 2, এটা আগেও ছিল, এটা আর কি গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি সকলের জন্যই এই পার্টের পরীক্ষাগুলো দিতে হবে। কিন্তু যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য পরীক্ষা দিচ্ছেন তাদের অপশনাল সাবজেক্ট পেপার 1 এবং পেপার 2 দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা কেবলমাত্র গ্রুপ এ এবং গ্রুপ বি এদের জন্য এক্সক্লুসিভ। এটা আগেও ছিল, আপনারা জানেন। এবার লিস্ট অফ অপশনাল দেওয়া আছে, দেখুন বেঙ্গলি, হিন্দি, সংস্কৃত, ইংলিশ। আপনি অপশনাল পালি, আরবি, পার্সিয়ান, ফ্রেঞ্চ, উর্দু, সান্থালি, এই যে অপশনাল পেপারগুলি রয়েছে, একটি খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে আমরা লক্ষ্য করেছি। দেখুন এই যে আপনারা পেজ নম্বর 4 একদম লাস্ট এই অংশটা যদি আপনারা দেখেন, অ্যান্সার ইন অল পেপারস কম্পালসারি অ্যান্ড অপশনাল except paper 1 and language papers may be written either in Hindi, either in English or Bengali। অর্থাৎ আপনাকে পেপার 1, পেপার 2, মানে পেপার এ বি বাদ দিলে পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, মানে GS1, GS2, GS3, GS4 যা মেন্সের সম্পূর্ণ এক্সাম হবে, মেন্স এক্সাম যা সম্পূর্ণ হবে, সেটা হয় বেঙ্গলি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজেই আপনাকে দিতে হবে। আপনি বাংলা অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখতে পারবেন, আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবেন না। এটা এক্সক্লুসিভলি বেঙ্গলিদের জন্য, বা অন্য ভাষায় হলে তাহলে ইংলিশে আর কি দিতে হবে। এবং তারপরে বলা হয়েছে যে ক্যান্ডিডেট শ্যাল রাইট দেয়ার অ্যান্সার্স টু অল দ্য কোয়েশ্চেন্স ইন অনলি ওয়ান অ্যান্ড দ্য সেম ল্যাঙ্গুয়েজ ইন এনি পার্টিকুলার পেপার। মানে বলা হয়েছে যে এই পেপার 1, পেপার 2, মানে জিএস পেপার 1, জিএস পেপার 2, জিএস পেপার 3, জিএস পেপার 4, তারপর ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, ওই যে পেপারগুলো আছে, সমস্ত পেপারে আপনি একটা পেপারে বাংলায়, একটা পেপারে ইংলিশে লিখলে এরকম হবে না। আপনাকে সমস্ত পেপারে একটা ভাষা চুজ করতে হবে, হয় বেঙ্গলি অথবা ইংলিশ। এবং বিদ্যার্থীদের সকলকে আমরা বলতে চাই যে আমাদের চ্যানেল আপনারা যদি ঠিকঠাক ফলো করেন তাহলে আপনাদের এই বেঙ্গলি বা ইংলিশ যে কোনো ভাষাতেই আপনারা লিখতে পারদর্শী হয়ে যাবে। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজেই মেনলি আমাদের মেটেরিয়াল ক্লাসে ব্যবহার করি, কিন্তু পড়াই আমরা বেঙ্গলিতে।
এবং আপনারা একটু কষ্ট করলেই বেঙ্গলি ভাষাতে থেকে ইংলিশ ভাষাতে বা ইংলিশ ভাষা থেকে বেঙ্গলি ভাষাতে যে সুইচ করার যে ব্যাপারটা, সেটা আপনারা নিজেরাই করতে পারবেন। আর তাছাড়াও যদি আপনাদের রেসপন্স ঠিকঠাক থাকে, আমরা আমাদের যে মেটেরিয়াল, যেগুলি নিশ্চয়ই পে ওয়ালের পিছনে থাকবে এবং ক্লাস আপনাদের সম্পূর্ণ ফ্রি থাকবে, কিন্তু আমাদের যে এক্সক্লুসিভ মেটেরিয়াল দেওয়া হবে, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের মেটেরিয়াল, কিছু অ্যান্সার রাইটিং, সেগুলি যদি আপনাদের রেসপন্স ঠিকঠাক থাকে, আমরা ইংলিশের সঙ্গে সঙ্গে, আমরা প্রাইমারিলি ইংলিশেই করব, কিন্তু ইংলিশের সঙ্গে সঙ্গে আমরা বাংলাতেও প্রোভাইড করব, যদি আপনাদের রেসপন্স ঠিকঠাক থাকবে। আর একটা বলা হয়েছে এই অংশে যে ক্যান্ডিডেটস মে ইউজ দেবনাগরী অর বেঙ্গলি স্ক্রিপ্ট ইন অ্যান্সার পেপার অন সংস্কৃত, দেবনাগরী স্ক্রিপ্ট ইন অ্যান্সার পেপার অফ হিন্দি অর নেপালি অ্যান্ড, ঠিক আছে, আরবি, পার্সিয়ান, উর্দু। এই যে এটা পরে আপনাদের মনে হতে পারে যে আমরা তো এই ভাষাও তো লিখতে পারবো না, এটা কেবলমাত্র অপশনালে যে পেপারগুলো রয়েছে, আপনাদের একটু আগে বললাম না, এই যে অপশনালে হিন্দি, সংস্কৃত, পালি, আরবি, পার্সিয়ান, ফ্রেঞ্চ, উর্দু, সান্থালি, এবার আপনি বলবেন যে আমি সান্থালি পরীক্ষা দেব, এবার আমি বলছি আপনাকে বাংলায় লিখতে হবে, আপনি পারবেন না। আপনাকে বলি আপনি হিন্দি অপশনাল নিলেন, এবার আমি বললাম যে আপনাকে বাংলায় লিখতে হবে, আপনি পারবেন না। এই পেপারগুলোর জন্য আপনাদের কোন স্ক্রিপ্টে, এই দেখুন, সান্তালিদের জন্য ওলচিকি, আমি সম্ভবত উচ্চারণটি ঠিক করলাম না, তবে ওলচিকি যে একটি স্ক্রিপ্ট আছে, আরবি, পার্সিয়ান, উর্দু, এদের যে স্ক্রিপ্ট আছে, সেই স্ক্রিপ্টগুলি রেসপেক্টিভ ভাষায় আপনারা ব্যবহার করতে পারেন। আর এই যে এখানে বলা হয়েছে যে গ্রুপ এ বি, ঠিক আছে, 6টা কম্পালসারি পেপার এবং একটা অপশনাল পেপারের 2টো পেপার দিতে হবে। আর গ্রুপ সি ডিদের জন্য 2টো কোয়ালিফাইং পেপার আর 6টা কম্পালসারি পেপার দিলেই হবে, অপশনাল পেপার দেওয়ার প্রয়োজন নেই, এটা আগে আমরা বলেছি। আর অবশ্যই পার্সোনালিটি টেস্ট, সেটা কিন্তু গ্রুপ এ বি সি ডি সবার জন্যই কার্যকরী হবে এবং সবাইকেই দিতে হবে। আর পার্সোনালিটি টেস্টের মার্কস গ্রুপ এ বির জন্য 200 মার্কস, গ্রুপ সির জন্য 150 মার্কস এবং গ্রুপ ডির জন্য 100 মার্কস। এটি সবার লাস্টে। এইবার আমরা মেনলি দেখব যে আমাদের কি কি পেপার এই পরীক্ষায় আসবে। তাহলে এই যে 6টা কম্পালসারি পেপার বললো, পেপার এ আর পেপার বি, যেটা ইংলিশ এবং বেঙ্গলি, যেটা বললাম পেপার এ আর পেপার বি, ওটা কিন্তু কম্পালসারি না, ওটা আপনাকে কোয়ালিফাই করতে হবে, ওটা আগেও ছিল। কিন্তু এইবার আপনাদের যে 6টা কম্পালসারি পেপার, পেপার 1, পেপার 2, দেখুন পেপার 1-এ আপনাদের এসে সম্ভবত 2টি এসে থাকবে, পেপার 1-এ এখানে 250 নম্বরই থাকবে। আপনারা মার্কস ডিস্ট্রিবিউশনটা খুব ভালোভাবে এখানে দেখতে পাবেন, মেন্সের মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখুন। ইংলিশ এসেতে 250 নম্বর, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গলিতে 250 নম্বর, এই দেখুন, ইংলিশ এসেতে 250 নম্বর, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গলিতে 250 নম্বর। তারপর জেনারেল স্টাডিজ পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, 4টেতেই দেখুন 250 করে আছে। তারপর আপনারা দেখবেন অপশনাল সাবজেক্ট পেপার 1, এটা 250, অপশনাল সাবজেক্ট পেপার 2, এটা 250। আর তারপর একদম লাস্টে আপনারা দেখতে পাবেন পার্সোনালিটি টেস্ট, এটা 200, 200, 150, 100। বাকি সব দেখুন মার্কস সেম, ওই জন্য শুধু একটা দেখিয়েছি। কিন্তু এখানে ওই যে গ্রুপ এ বি, তারপরে গ্রুপ সি আর গ্রুপ ডি, গ্রুপ সির জন্য 150 নম্বর এবং গ্রুপ ডির জন্য 100 নম্বর পার্সোনালিটি টেস্টে। পার্সোনালিটি টেস্টের কথা লাস্টে, আগে আমাদের এই পার্টটা জানতে হবে। তো আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখলাম, এবার আমরা দেখছি আমাদের সবার প্রথমে বলা হয়েছে ইংলিশ এসে। ইংলিশ এসেতে আপনাদের সম্ভবত 2টি এসে লিখতে হবে। ইউপিএসসি সিভিল সার্ভিসেও এরকমভাবেই থাকে যে প্রথমে 4টে টপিক দেয় এবং তারপরে 4টি টপিক দেয়। প্রথম 4টে টপিকের মধ্যে একটা এসে আর সেকেন্ড 4টে টপিকের মধ্যে আরেকটা এসে আপনাদের লিখতে হয়, সম্ভবত 1500 শব্দ বা 1000 শব্দের মধ্যে। তো আপনাদের এসে লেখাটা শিখতে হবে। এবার আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী এসে আপনি যখন সমস্ত সিলেবাস কভার হয়ে যাবে, তারপরে আপনাদের যে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, কালচার, সায়েন্স, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, এসবের একটা বেসিক নলেজ আপনাদের মাথায় ঢুকে যাবে। তখন আপনারা এসে ট্রাই করলে, বেশ কিছু ভালো ভালো এসে দেখার পরে আপনাদের মাথাতে যে কোনো এসে সম্পর্কে লেখার একটা আর কি 1200-1500 শব্দের একটা খাঁকা তৈরি হতে থাকবে। তখন আপনারা এসে এমনি লিখতে পারবেন, একটু শিখলে আরো ভালো লিখতে পারবেন।
কিন্তু প্রথমেই যদি বলা হয় যে এসে সবার আগে শিখবো, আপনি পারবেন না। হয়তো দেখে দেখে আপনি কিছু এসে মুখস্থ করে নিলেন, কিন্তু আপনি এটা ধরে নিন যে পরীক্ষায় সবসময় আপনাকে নতুন এসেই লিখতে দেবে, আর সেই এসেগুলি আপনারা সবার লাস্টে প্র্যাকটিস করবেন। এবং এসের জন্য এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড এই পেপারেরও কিছু নলেজ দরকার হয়। মানে মোট কথা পুরো সিলেবাসটার নলেজ না হলে আপনি এসে লিখতে পারবেন না। তো এসেটা আপনি এখন বলছি না, এসেটা সবার লাস্টে বলাই ভালো। এইবার যে সাবজেক্টটা রয়েছে সেটা হলো ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল। এখান থেকেও 250 নম্বর রয়েছে, এসেতেও 250 নম্বর রয়েছে। তো এখানে 250 নম্বরের মধ্যে এই যে প্রথম যে অংশটা কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গল, এখান থেকে 60 নম্বর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন আর্ট ফ্রম ইনক্লুডিং ফোক অ্যান্ড মিউজিক অফ বেঙ্গল, পারফর্মিং আর্ট এটা বা ন্যারেটিভ আর্ট, এখান থেকে 60 মার্কস রয়েছে। তারপর খুব ভালো করে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন লিটারেচার অফ বেঙ্গল, এখান থেকে 70 মার্কস আছে। এবং লাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল, এখান থেকে 60 মার্কস আছে। অর্থাৎ দেখুন এই 60, 70, 60 এবং 60, 318, 180 আর 70, 8 সাথে 15, 250। তাহলে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল থেকে 250 নম্বর কিভাবে আছে আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। এবার দেখুন সবার প্রথমে আছে বেঙ্গল স্কুল অফ আর্ট অ্যান্ড ন্যাশনালিজম। আমরা এই সিলেবাসের এই অংশ যেটা নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে, এই অংশটাই আমরা আগামী 7 দিনের মধ্যে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এবং আপনারা দেখবেন আমি এবং আমাদের সঙ্গে আরও একজন যে এডুকেটর রয়েছেন, আমরা দুজন মিলেই এই কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গলের বিভিন্ন অংশগুলি কভার করব আস্তে আস্তে করে। তো সবার প্রথমে আপনাদের এই বেঙ্গল স্কুল অফ আর্ট এখান থেকেই শুরু হবে, আর্ট অ্যান্ড ন্যাশনালিজম। তো বাংলায় কিভাবে ছবি আঁকার সূচনা হয়েছিল, ছবি আঁকা এবং স্কাল্পচার, পেন্টিং এবং স্কাল্পচার মানে স্থাপত্য। সেখানে অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বোস, যামিনী রায়, রামকিঙ্কর বেজ, সুনীল দাস। এই যামিনী রায় ইনি কিন্তু মহিলা নন, ঠিক আছে, ইনি পুরুষই। তো এই সমস্ত বিখ্যাত যে সমস্ত শিল্পীরা ছিলেন তাদের কাজ কিভাবে বাংলাকে একটা আলাদা কি বলবো দেশের মধ্যে একটা কালচারাল সেন্টার বাংলাকে কেন বলা হয়, বাংলার আর্ট খুব বিখ্যাত, এগুলো তো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। কিন্তু এইবারের সিলেবাসের খুব ভালো দিক এটাই যে বাংলাকে আমরা অনেক ভালোভাবে জানতে পারবো। মেনলি স্বাধীনতা সংগ্রামের সময় সব কিছুই দেখবেন এই বাংলার সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কযুক্ত। সেটা একটা ভারত মাতার ছবি হতে পারে, একটা বন্দে মাতরম হতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং। দেখবেন যে কোনো শহীদের লিস্ট দেখবেন, বাংলার লিস্ট শেষই হবে না। আমরা হয়তো 5 জনের নাম জানি, কিন্তু আরো অনেক রয়েছে। তো বাংলায় কিভাবে সমস্ত দিকেই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ হয়েছিল এবং এই সমস্ত যে শিল্পীরা রয়েছে তাদের আঁকা কিভাবে স্বাধীনতা সংগ্রামকে প্রভাবিত করে, তৎকালীন বাংলার মানুষের মেন্টালিটিকে প্রভাবিত করে, তৎকালীন সোসাইটি সমাজকে প্রভাবিত করে, কালচারকে কিভাবে প্রভাবিত করেছিল, ভারতবর্ষ তথা বাংলার নিজস্বতা একটা যে ছবি আঁকার ভেতরে। পৃথিবীর অন্যান্য জায়গায়ও তো প্রচুর বড় বড় আর্টিস্ট রয়েছেন, পিকাসো রয়েছেন, ভ্যান গগ রয়েছেন, কিন্তু বাংলায় বা ভারতবর্ষে এই অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, এদের ছবি আঁকাটা কিভাবে তাদের থেকে আলাদা, তাদের ছবি আঁকায় মেন বস্তু কি আছে, তাদের কিছু বিখ্যাত ছবি, সেই ছবিগুলো কিভাবে সমাজের উপর প্রভাব ফেলেছে, সেই ছবিগুলোর বৈশিষ্ট্য কি, আমরা এই ধরনের বিষয় এই বেঙ্গল স্কুল অফ আর্ট অ্যান্ড ন্যাশনালিজমে আমরা কভার করব। অ্যান্ড তারপরে আমরা বেশ কিছু কি বলবো ইউপিএসসি সিভিল সার্ভিসের যে কোশ্চেন, মানে মেন্সে যে সমস্ত কোশ্চেন ওখানে হয়, সেই 150 এবং 250 শব্দেরই কোশ্চেন হবে এখানেও, 10 নম্বর এবং 15 নম্বরের। তো সেই কোশ্চেনগুলো থেকে আমরা অ্যানালাইসিস করে বাংলার এই ট্র্যাডিশনাল কালচারের যে সিলেবাসটা আছে সেই সিলেবাস থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে এবং তার অ্যান্সার কিভাবে লিখতে হবে সেটি আমরা সেকেন্ড পার্টে দেখবো। কারণ প্রথম পার্টে আমাদের সিলেবাসটা তো করতে হবে, তারপরে আমরা কোশ্চেন অ্যান্সার এবং অ্যান্সার রাইটিং শিখবো। তো আমরা আমাদের ক্লাসে অল্প অল্প করে একটা দুটো শিখবো, তারপর আমরা অ্যান্সার রাইটিংয়ের জন্য আপনাদের রেসপন্স ঠিকঠাক থাকলে কি বলবো অ্যান্সার রাইটিংয়ের উপরেই আমরা ক্লাস নিতে
ক্লাস নেওয়া শুরু করবো, অ্যাকচুয়ালি এটা আমাদের প্ল্যানও রয়েছে। তারপরে যাত্রা। যাত্রা বাংলার বহু জায়গায় গ্রামে গঞ্জে মানুষের মধ্যে এখনো দেখা যায় যে কোনো একটা, যেটা আমরা নাটক বলি, যেটা বড় বড় শহরে থিয়েটারে যে নাটক আমরা দেখতে পাই, বা স্কুলে কলেজে আমরা নাটক করেছি, ঠিক সেরকমই একটা বিষয় হলো যাত্রা। যাত্রাও ন্যারেটিভেরই অংশ। বিভিন্ন রামায়ণ মহাভারত থেকে শুরু করে কোনো একটা আঞ্চলিক সাহিত্য, তার উপর বিভিন্ন জায়গায় পারফরমেন্স হয়, সেখানকার লোকজন অংশগ্রহণ করেন। আমি যেহেতু গ্রাম্য পৃষ্ঠভূমি থেকে উঠে আসি, তো আমরা গ্রামে প্রচুর নাটক দেখেছি এবং যাত্রাও দেখেছি। অনেক সময় একে যাত্রা পালাও বলা হয়। তারপর থিয়েটার। দেখুন, পার্সোনালিটিস লাইক লেবেদেব, তারপরে গিরিশচন্দ্র ঘোষ, তারপরে দীনবন্ধু মিত্র, তারপরে নটি বিনোদিনী, তারপরে শিশির ভাদুরী, উৎপল দত্ত, শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র। শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র তারা স্বামী স্ত্রী। বাদল সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায় ইদানিং বেশ কিছু সময় হলো উনি মারা গেছেন। তো তার যে অশেষ অবদান রয়েছে থিয়েটারে। দেখুন, যাত্রা একটু আলাদা, থিয়েটার একটু আলাদা। সিনেমা, আমরা তো টিভির পর্দায় যে সিনেমা দেখতে পাই, এটা একটু আলাদা। 3 জায়গায় কিন্তু অভিনয় হয়, এবং অভিনয়, ব্যাকগ্রাউন্ড, কি বলবো, সং বা বিভিন্ন রকম বাদ্যযন্ত্র, তার কি প্রভাব, এই অ্যাসপেক্টগুলো আমরা এখানে শিখব। তারপর বেশ কিছু থিয়েটার সম্বন্ধে, স্টার থিয়েটার, রঙ্গনা থিয়েটার, মিনার্ভা থিয়েটার, ঠিক আছে, গ্রুপ থিয়েটার। এই স্টার থিয়েটারের অনেক বড় গুরুত্ব ছিল। এইগুলিও যে সময় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম চলছিল, সেই সময় এই স্টার থিয়েটার বা অন্যান্য যে সমস্ত আর কি পুরাতন শিল্পীরা রয়েছেন, এই যে দীনবন্ধু মিত্র, তার আমরা একটি বিখ্যাত নাটক দেখতে পাই। সেটি হলো নীল চাষিরা কিভাবে হচ্ছে বাংলার উপরে তথা ভারতবর্ষের মানুষের উপরে অত্যাচার করতেন। মানে নীল চাষিদেরকে নীল চাষ করানো। অ্যাকচুয়ালি কি হয় যে নীল, আপনারা যে বাড়িতে রবিন ব্লু দেখতে পান, জামা কাপড় পরিষ্কার করার পরে জামা কাপড় একটুখানি সাদা করার জন্য নীল দেওয়া হয়। তো আগে, এখন তো নীল সাধারণত সিনথেটিক হয়, কিন্তু আগে নীল চাষ হতো, জমিতে তৈরি হতো। জমিতে আপনি নীল চাষ করলে আপনার সেই জমিতে আর অন্য কোনো চাষ হবে না, প্লাস আশেপাশের আপনার যে জমি হবে সেই জমি থেকেও জল টেনে নেবে, খুব ভয়ঙ্কর ব্যাপার। এবার আপনার অন্য ফসলগুলো নষ্ট হয়ে গেল, আর নীল চাষ আপনারা যে করলেন, সেই নীল চাষেরও সঠিক দাম হচ্ছে ইংরেজরা দিত না। এবার তার উপরে একটা আর কি নাটক, যে নাটকটা বলা হয়, এই নাটকটা এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জুতো ছুঁড়ে মেরেছিলেন। তো মানে মানুষের ভেতরে আগুন ধরিয়ে দেওয়া, মানুষের মনের ভেতরে সেই স্বাধীনতা সংগ্রামে যোগদান করতে হবে, তার স্ফুলিঙ্গ জাগিয়ে তোলা। এর জন্য শুধুমাত্র দীনবন্ধু মিত্রের নীলদর্পণের কথা আমি বলছি না, আরো অনেক নাটক, আরো অনেক আর কি যাত্রা, যেগুলোর মানুষের মধ্যে করা হতো, যার ফলে মানুষের মধ্যে ওই বিপ্লবী হওয়ার যে বার্তাটা, সেটা পৌঁছে যেত। তারপর সিনেমা। সিনেমা আরেকটু আধুনিক দিকে এলো, ঠিক আছে। বিভিন্ন সময় এই যে টকিজ ব্যাপারটা কি, আর সিনেমাটা সেই প্রাচীন, মানে প্রথম ভারতবর্ষে যে সিনেমা হতো, দাদা সাহেব ফালকে তিনি বাইরে থেকে দেখেছিলেন, দেখেছে। তারপর কিভাবে ভারতবর্ষের সিনেমার উদয় হলো। ভারতবর্ষের সিনেমার প্রথম দিকের যে উদয়টা ঠিকঠাকভাবে হয়েছিল, বাংলাতে কিন্তু যেহেতু আর্ট এবং কালচারে বাংলা একদম ভারতবর্ষের সব থেকে উন্নত জায়গায় পৌঁছে গিয়েছিল, ঠিক আছে। তো বাংলার বিভিন্ন রকম পার্সোনালিটি, যেমন হীরালাল সেন, প্রমথেশ বড়ুয়া, দেবকী বোস, কানন দেবী, সত্যজিৎ রায়, ইনি তো অস্কারও পেয়েছিলেন, একাডেমি অ্যাওয়ার্ড। তারপর মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিনহা, ছবি বিশ্বাস, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়। দেখুন, সৌমিত্র চট্টোপাধ্যায় থিয়েটারেও রয়েছেন, সৌমিত্র চট্টোপাধ্যায় সিনেমাতেও রয়েছেন, অবশ্যই তার অশেষ কৃতিত্ব। সুচিত্রা সেন, অপর্ণা সেন, এবং তাদের লরেলস আর্নড বাই দেম, মানে তারা কি সিনেমা জগতে কাজ করেছেন এবং কি কি পুরস্কার পেয়েছেন, তাদের আর কি কালচারাল সোশ্যাল ইনফ্লুয়েন্স বলতে পারেন, বা সিনেমাতে কিভাবে তিনি যোগদান করেছেন। কোশ্চেন কি রকম ভাবে আসবে সেটার আগে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করব, তারপর সেই কোশ্চেনে আমরা যাব। তারপর বিভিন্ন রকম মেলা,
যেমন গঙ্গাসাগর মেলা, পৌষ মেলা, বসন্ত উৎসব, গাজন মেলা, জয়দেব কেন্দুলি মেলা, রথের মেলা, রাস মেলা, এগুলো পশ্চিমবঙ্গের কোথায় হয়, সেই জায়গার ইকোনমিকে কিভাবে প্রভাবিত করে, সেই জায়গায় সমাজকে কিভাবে প্রভাবিত করে, এই মেলাগুলো কখন শুরু হয়েছিল, কোন তিথিতে হয়, কেন হয়, এইগুলোর উপর আমাদের একটা বড় ডিসকাশন থাকবে। তারপর আর্ট ফর্মস ইনক্লুডিং ফোক অ্যান্ড মিউজিক অফ বেঙ্গল। দেখুন এবার পারফর্মিং আর্টে চলে এলো। দেখুন ক্লাসিক্যাল মিউজিক, বিষ্ণুপুর ঘরানা, টোপ্পা, ফোক মিউজিক যেমন বাবুল, ভবাইয়া, ভাটিয়ালি, কবিগান, জরিগান, সারিগান, মুর্শিদি, আলকাপ, পাটুয়া, আগমনী, বনবিবির পালা, ঝুমুর, এই যে বাংলার বিভিন্ন জায়গায় আর কি এই গানগুলো ফোক আর্ট অর্থাৎ মানুষের মধ্যে চলে। যেমন দেখবেন এই ভাটিয়ালিটা মাঝিদের মধ্যে খুব চলে, মাঝিরা এই ভাটিয়ালি গান, বাউল শিল্পী আছে অনেক, আমরাও শুনেছি, এবং বাউল এখন আস্তে আস্তে কি বলবো মডার্ন ভার্সনেও আসছে। একটি ব্যান্ড রয়েছে বোলপুর ব্লুজ, তারা ওই বাউল গানটিকেই খুব সুন্দরভাবে অনেক রকম মিউজিকের মাধ্যমে একটু আধুনিকভাবে মানুষকে শোনায় এবং খুব ভালোও লাগে। তেমনি অন্যান্য অনেক শিল্পী রয়েছেন, আজকাল সম্ভবত সার্থকী ব্যানার্জি বলতে একজন শিল্পী রয়েছেন, তিনিও খুব সুন্দর বাউল গান। তারপর লালন ফকির, প্রচুর শিল্পী রয়েছেন যারা বাউল গেয়েছেন এবং আগামীতেও প্রচুর শিল্পী আসবেন। স্পিরিচুয়াল সং যেমন কীর্তন, শ্যামা সঙ্গীত, রামপ্রসাদী। এই কীর্তন কি? কীর্তন যেরকম আপনারা দেখবেন যে বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের একটা বড় অংশে, ঝাড়খণ্ডে, সমস্ত জায়গাতেই হতো। তাহলে কালচারালি এইসব জায়গাকে কিভাবে কানেক্ট করে? আমরা এই শিল্প এবং এই শিল্পের কি বলবো পরিসরটা যে কত বড়, আমরা যত জানবো তত আমাদের মাথায় এইগুলো ক্লিক করবে যে এর সামাজিক প্রভাব কি, কালচারাল ইনফ্লুয়েন্স কি, সোসাইটাল ইনফ্লুয়েন্স কি, এইগুলোর মাধ্যমে কি মেসেজ দেওয়া হয়। ঠিক আছে, তারপর কোনো একটা গল্পের থেকে হয়তো মেনলি কীর্তন অর্থাৎ কি, যে ভগবানের স্তুতি বন্দনা, অর্থাৎ আমরা হরে কৃষ্ণ এই বিষয়গুলো, যে শ্রীকৃষ্ণের আমরা স্তুতি কীর্তনের মাধ্যমে করছি। তারপর শ্যামা সঙ্গীত, একবার বিদায় দে মা ঘুরে আসি, এরকম প্রচুর শ্যামা সঙ্গীত রয়েছে, বিভিন্ন লেখক লেখিকার লেখা রয়েছে এবং বড় বড় শিল্পীরা এই শ্যামা সঙ্গীত গেয়েওছেন। তো শ্যামা সঙ্গীতের ইম্পর্টেন্স কি, শ্যামা সঙ্গীতের মাধ্যমে কি মেসেজ দেওয়া হয়, এই বিষয়গুলো, সমাজের প্রভাব কি, এইগুলো আমরা এখানে শিখব। তারপর রামপ্রসাদী, তারপর বিভিন্ন পেট্রিয়টিক সংস মানে দেশাত্মবোধক গান, ঠিক আছে, পাড়ার ওই লৌহ কপাট, তারপর রবীন্দ্রসঙ্গীত তো একটা সম্পূর্ণ আলাদা ডাইমেনশন, নজরুল গীতি, দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদী, এই সমস্ত গানগুলো সম্বন্ধে আমরা শিখব। তারপর কান্তগীতি, গণসঙ্গীত, আধুনিক, ঠিক আছে, এবার আধুনিককে স্বর্ণযুগের গানও বলা হয়। তো আমরা এই সমস্ত পারফর্মিং আর্ট, বিশেষ করে গান, ফোক আর্ট এবং কি বলবো মিউজিক, তারপর বিভিন্ন ডান্স ফর্ম যেমন ছৌ, এবার ছৌ অনেক রকমের হয়, উড়িষ্যা সাইডে কিছু হয়, ময়ূরভঞ্জ ছৌ, আমাদের এদিকে পুরুলিয়া ছৌ কি জিনিস, তারপর ভাদু, টুসু, গম্ভীরা, তারপরে গৌড়িয়া বা গৌড়িয়া নৃত্য, তারপর খ্যামটা, তারপর রবীন্দ্র নৃত্য, এইগুলো সম্বন্ধে আমরা একে একে জানবো, তাদের সামাজিক প্রভাব সম্বন্ধে আমরা জানবো। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেমন একতারা, দোতারা, খোল, করতাল, ধামসা, মাদল, ঢাক, ঢোল, যেগুলো আমাদের বেঙ্গল স্পেসিফিক, বাংলা এবং বাংলার আশেপাশের রিজিয়ানে প্রচলিত। একতারা কোন রকম গানে একতারা ব্যবহার হয়, একতারা কি রকম, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা কি রকম, তার কর্ড কি হয়, মানে খুব ডিটেলে আমরা নিশ্চয়ই একতারা বাজাতে শিখবো না, কিন্তু একতারা সম্বন্ধে আমাদের জানতে হবে, দোতারা সম্বন্ধে আমাদের জানতে হবে। তারপর খোল, করতাল, এগুলো কি ধরনের মিউজিকে ব্যবহার হয়, আমরা অনেক কিছু শিখবো। তাল, বোল, এইসব সম্বন্ধে আমরা অনেক কিছু শিখবো, ছন্দ সম্বন্ধে আমরা অনেক কিছু শিখবো। তারপর লিটারেচার অফ বেঙ্গল, দেখুন সাধু ভাষা এবং চলিত ভাষা, সেই ছোটবেলা থেকেই আমরা বাঙালিরা জেনে আসি যে সাধু ভাষায় লেখা হয় আর চলিত ভাষায় কথা বলা হয়, কিন্তু শুধু এইটুকু জানলে তো হবে না, পরীক্ষায় বড় কোশ্চেন আসবে
সাধু ভাষা কিভাবে এসেছে, সাধু ভাষা থেকে চলিত ভাষা কিভাবে এসেছে, তারপরে সাধু ভাষা আগে কিরকম ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর অব্দি কেমন হয়েছে, রবীন্দ্র পরবর্তী যুগে কেমন হয়েছে আমরা দেখব। প্রথম দিকে ডাইরেক্ট সংস্কৃত থেকে আসা শব্দ, তৎসম তদ্ভব শব্দ, তারপর আস্তে আস্তে আরবি, ফার্সি, প্রচুর আস্তে আস্তে শব্দ বাংলা ভাষায় ইনক্লুড হতে শুরু করে। তো তার মাধ্যমে বাংলা সাহিত্য কিভাবে পরিবর্তিত হয়েছে দেখুন। এই যে একটা পার্ট রয়েছে বেঙ্গলি লিটারেচারে, ওল্ড, মিডিল অ্যান্ড প্রি চৈতন্য অ্যান্ড পোস্ট চৈতন্য অ্যান্ড মডার্ন টিল ডেট, বাংলা ভাষার সেই শুরু থেকে আজ অব্দি কিভাবে পরিবর্তিত হয়েছে যুগ যুগান্তর ধরে, সেই যে জার্নিটা সেটা আমাদেরকে পড়তে হবে। তাহলে বুঝতে পারছেন কতটা ভাস্ট একটা বিষয়। তারপর ডায়ালেক্টস অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ উপভাষা, যেমন রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, রাজবংশী। আমরা যে ধরনের বাংলা সাধারণত কলকাতা বা কৃষ্ণনগর বা শান্তিনিকেতন, শান্তিপুর এই সমস্ত জায়গায় বলি, আমরা একটু বাঁকুড়া বা বীরভূমের দিকে গেলে দেখব বাংলা ভাষাতেই তারা কথা বলছেন, কিন্তু তাদের ভাষাটা একটু পরিবর্তিত হয়েছে। আমরা আসানসোল বা পুরুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া ওই দিক পানে চলে গেলেও আমরা দেখব বাংলা ভাষার একটু পরিবর্তন হয়েছে। আমরা পূর্ববঙ্গে অর্থাৎ বাংলাদেশের ভেতরেও যদি ঢুকি, আমরা দেখব সেখানে বাংলা ভাষা আরো অনেক বেশি পরিবর্তন হয়েছে। কিছু অংশে খারাপ হয়ে গেছে, সেগুলো নিয়ে মানে কি বলবো, বিতর্কিত হয়ে লাভ নেই। আমাদেরকে জাস্ট পরীক্ষার জন্য যা ইম্পর্টেন্ট সেটা পড়তে হবে। তারপর বিভিন্ন মহাপুরুষ যেমন রামমোহন রায়, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সুকুমার রায়, সুকান্ত ভট্টাচার্য, আশাপূর্ণা দেবী, লীলা মজুমদার, মহাশ্বেতা দেবী, সুভাষ মুখোপাধ্যায়, বিষ্ণু দে, এই যাদের নাম লেখা আছে তাদের সম্বন্ধে এবং তারা বাংলা সাহিত্যে কি অবদান রেখেছেন, তাদের লেখা কোন লেখাটা বিখ্যাত হয়েছে, বা সামাজিক ইনফ্লুয়েন্স তাদের কি ছিল, স্বাধীনতা সংগ্রামের জন্য তাদের কোন লেখাটা বেশি কাজে লেগেছে, কোন উপন্যাসের কোন জায়গা থেকে কি এসেছে। যেমন এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার লেখা কি বলবো আনন্দমঠ উপন্যাস থেকেই বন্দে মাতরমটা আসে, সন্ন্যাসী বিদ্রোহের কথা আসে, সেটা স্বাধীনতা সংগ্রামকে কিভাবে ইনফ্লুয়েন্স করেছিল, বন্দে মাতরম তো সবাই বলতেন। তো এই বিষয়গুলো। তারপর রাজা রামমোহন রায় তার যে সমস্ত লেখাগুলি দিয়েছিলেন সেই লেখার মাধ্যমে অনেক সামাজিক ইনফ্লুয়েন্স করেছিলেন। এই ভারতবর্ষে আগে যে সতীদাহ প্রথা একসময় ছিল, সেই সতীদাহ প্রথা কিভাবে তিনি শেষ করেছিলেন এবং শেষ করার জন্য তার অশেষ কৃতিত্ব ছিল। তারপর বিদ্যাসাগর, তিনি বিধবা বিবাহ প্রবর্তন করেছিলেন এবং যে প্রচুর বালিকা, 4টি জেলায় প্রায় 50টি বালিকা বিদ্যালয় তিনি স্থাপন করেছিলেন। তো স্ত্রী শিক্ষাতে তার লেখা কিভাবে গুরুত্বপূর্ণ, বা সমাজ পরিবর্তনে রামমোহন রায়ের লেখা কিভাবে, বা রামমোহন রায়ের অবদান কি, মানে কোশ্চেন যে কোনো রকম ভাবে আসতে পারে। বা রবীন্দ্রনাথ ঠাকুরের আগে এবং পরে বাংলা সাহিত্যের কি পরিবর্তন হয়েছে, বা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ভাষা সাহিত্যের কি যোগদান রয়েছে। এবার আপনি বলবেন যে এ তো অনেক কিছু লিখে দেওয়া যাবে না, কিন্তু আপনাকে 150 থেকে 250 শব্দ ওই রকম রেঞ্জের মধ্যে আপনাকে লিখতে হবে, যে নাম্বার আপনাকে দেবে। তো সেটা শেখা, তো সবার আগে আমাদের তো সিলেবাস শিখতে হবে, তারপর একটা লেখা শিখবো। তারপর আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল, যেমন বিষ্ণুপুরের বার্ন ক্লে আর্কিটেকচার, টেরাকোটা। আমাদের বাংলায় গৌড়ীয় স্টাইল আর্কিটেকচার চলে এবং টেরাকোটা আর্কিটেকচার চলে। টেরাকোটা কি? তারপরে এই যে পঞ্চরত্ন টেম্পল, এই টেম্পল মানে এই মন্দিরের মানে ফাউন্ডেশন কিভাবে হয়েছিল, সেই মন্দিরের বিভিন্ন যে আর কি পিলারগুলো রয়েছে, সেই পিলারে কোনো ইনস্ক্রিপশন আছে কিনা, ইনস্ক্রিপশন মানে লেখা। তো তারপরে হচ্ছে রসমঞ্চ, জোর বাংলো টেম্পল, টেরাকোটা টেম্পল অফ কালনা। আপনাদের পরীক্ষায় এইখান থেকেই কিন্তু কোশ্চেন আসবে, টেম্পলের নাম ধরেও কোশ্চেন আসতে পারে, অথবা এটা বলতে পারে যে কালনার যে টেম্পলগুলো দেখা যায়, বিষ্ণুপুরের যে টেম্পলগুলো দেখা যায়, সেগুলো থেকে বাংলার কি বলবো আর্কিটেকচারাল হেরিটেজ সম্বন্ধে কি জানা যায়, ডিসকাস, এলুসিডেট, এই যে শব্দগুলো আগে আমরা সিলেবাসটা পড়ি, তারপরে যে কিওয়ার্ডগুলো থাকে, ডিসকাস, এলুসিডেট, তারপর কমেন্ট, ঠিক আছে, ক্রিটিক্যালি অ্যানালাইজ, এই শব্দগুলোর মাধ্যমে কি জানতে চাইছেন অ্যাকচুয়ালি
আমাদের যে এক্সামিনার। তো সবার আগে সিলেবাস না হলে তো কোনোটাই হবে না, সিলেবাসটা আমরা কমপ্লিট করব। তারপরে বুদ্ধিস্ট আর্কিটেকচার লাইক চন্দ্রকেতুগড়, মোগালমারি, তাহলে বুদ্ধিস্ট আর্কিটেকচার কি ছিল, হার্মিকা কি, তারপরে বুদ্ধিস্ট যে মনেস্ট্রি, সেই মনেস্ট্রির কোন পার্টটাকে কি বলা হয়, কি পাওয়া গেছে, সেখানকার আর্কিটেকচার কি, সেইগুলো। তারপর ইসলামিক আর্কিটেকচার লাইক আদিনা মসজিদ, ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ, এলাক্ষী মসজিদ। তাহলে ইসলামিক আর্কিটেকচার যেটা ভারতবর্ষে ইসলামিক শাসনের পরে এসেছিল, সেই আর্কিটেকচারের কি কি বৈশিষ্ট্য, ডোম কি, এই যে মসজিদের উপরে যে একটা ডোম আকৃতি থাকে। তারপর আমাদের ভারতবর্ষে ইসলামিক আর্কিটেকচারের একটি জুয়েল, সপ্তম আশ্চর্যের অংশ, যেটি হলো তাজমহল। তো তারপরে হচ্ছে বিভিন্ন যে সম্রাট থেকেছেন তাদের যে টোম্ব, টোম্ব অর্থাৎ তাদের কবর যেখানে দেওয়া হতো সেই কবরের উপর একটা কনস্ট্রাকশন হতো। এবার সেই কনস্ট্রাকশনটাকে টোম্ব বলা হয় ইংলিশে। তো সেই কনস্ট্রাকশনটা, যেমন তাজমহল, তাজমহলও কিন্তু শাহজাহান এবং তার স্ত্রীর কি বলবো যে মৃত্যু হয়েছিল তারপরে তার উপরে বানানো একটা আর কি আর্কিটেকচার। অ্যাকচুয়ালি সম্রাটরা নিজের মৃত্যুর পরে তাকে কোথায় কবর দেওয়া হবে সেই জায়গাটা আগেই ঠিক করতেন এবং তার উপরে আগেই একটা আর্কিটেকচার বানিয়ে রাখতেন, এবং তিনি মারা গেলে তার আর কি শরীরটা ওখানে কবর দেওয়া হতো। তো তেমনি ইসলামিক আর্কিটেকচারের মেন বৈশিষ্ট্য কি, এবং এই ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ, এলাক্ষী মসজিদ, আদিনা মসজিদ, এইগুলোতে সেই বৈশিষ্ট্যগুলির কোন অংশ দেখা যায়, কোনটা দেখা যায় না। আমাদের বেঙ্গলে যে মসজিদগুলি রয়েছে তার কিছু আলাদা বৈশিষ্ট্য হবে, ভারতবর্ষের অন্যান্য জায়গা থাকবে। যেমন টেম্পল, ভারতবর্ষের যে টেম্পল আর্কিটেকচার, আপনারা নাগরা স্টাইল বা দক্ষিণের কিছু মন্দির থাকবে সেটার আলাদা স্টাইল, যেগুলো দিয়ে বানানো হয়েছে, যে পাথর দিয়ে বানানো হয়েছে সেইগুলোর কিছু আলাদা। বাংলায় যদি আপনি আসেন তাহলে দেখবেন গৌড়ীয় স্টাইল। তো বিভিন্ন স্টাইল অফ আর্কিটেকচারগুলো আমরা পড়ার পরে এই ধরনের জিনিসগুলো আমরা পড়বো। তারপর ব্রিটিশ আর্কিটেকচার, ঠিক আছে, হাজারদুয়ারি, ভিক্টোরিয়া মেমোরিয়াল, এগুলো সম্বন্ধে আমরা পড়ব। তারপর কোচবিহারের মদনমোহন টেম্পল, হংসেশ্বরী টেম্পল অফ বাঁশবেড়িয়া, তারপর কৃষ্ণনগরের ঘূর্ণির হচ্ছে পটারি অর্থাৎ মাটির পুতুল, এইগুলোর ওপর আমাদের খুব বিস্তারিত ডিসকাশন থাকবে। তো আমরা এই যে সিলেবাসের এই অংশটি রয়েছে, এই অংশের ক্লাস আমরা শুরু করতে চলেছি, এবং আমরা মেনলি কি বলবো 4টে বা 5টা পিলারে এই ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল এটি কভার করব। বেঙ্গল স্কুল অফ আর্ট, অর্থাৎ প্রথমে আমরা ভিজুয়াল আর্ট দিয়ে শুরু করছি, ভিজুয়াল আর্টের পরে আমরা পারফর্মিং আর্ট করব, তারপর আমরা লিটারেচার অফ বেঙ্গল করব, আর আর্কিটেকচার অফ বেঙ্গল করব। তো 4টে, এবং আমরা দেখা গেল যে ভিজুয়াল আর্ট বা পারফর্মিং আর্টের মধ্যেও 2-3টে ভাগ হয়ে গেল, তো সেটা আপনারা রেসপেক্টিভ ভাবে দেখবেন। তারপরে এই যে হিস্ট্রি এবং জিওগ্রাফি, এই যে সাবজেক্টগুলো রয়েছে, আপনারা ইউপিএসসি সিলেবাসের যে অংশ আপনারা দেখতে পান সম্পূর্ণ সেই অংশ পাই টু পাই এখানে দেওয়া রয়েছে। এই পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, ঠিক আছে, রিঅর্গানাইজেশন উইদিন কান্ট্রি, ফ্রিডম স্ট্রাগল, ঠিক আছে। তো এই সাবজেক্টগুলি যখন আমরা আলোচনায় আসবো এবং এই সাবজেক্টগুলি যখন আমরা পড়ানো শুরু করেছি, তো সেই সময় আমরা এই কি বলবো সাবজেক্টের যে সিলেবাস সেগুলি আমরা ইউপিএসসি সিলেবাস অনুসারে বেশ খানিকটা ডিসকাশন আগে করেছি। আপনারা অলরেডি আমাদের চ্যানেলে ওয়ার্ল্ড জিওগ্রাফি এবং ইন্ডিয়ান জিওগ্রাফির কিছু অংশ, জিওমরফোলজি, এগুলি আপনারা, ফিজিক্যাল জিওগ্রাফিটা মোটামুটি আমাদের অনেকটা কভার হয়েছে, আপনারা দেখতে পাবেন। তো রেসপেক্টিভ আমাদের অন্যান্য ক্লাসগুলো যখন আসবে এই সমস্ত সিলেবাস ধরে ধরে আমরা আলোচনা করব, এবং প্রত্যেকটা কিওয়ার্ড সম্বন্ধে আমরা, এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট, ঠিক আছে, এখন এই সম্পূর্ণ সিলেবাসটাকেই পড়ানো মেনলি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো তার মধ্যে সবার আগে আমরা এই ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল এটা দিয়ে শুরু করব, এবং তারপরে আস্তে আস্তে এই সাবজেক্টগুলো যখন আমাদের কমপ্লিট হবে তখন, মানে সাবজেক্ট শুরুর আগেই আমরা সিলেবাসটা অল্প 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 করে ডিসকাস করতে করতে থাকবো। তো আমাদের আজকের যে আলোচনা আমরা এখানেই শেষ করতে চাই, এবং সবার শেষে আমরা বেশ কিছু বক্তব্য রাখবো, যে
এই যে নতুন সিলেবাসটি দেওয়া হয়েছে, সেই সিলেবাসটি পিএসসি দিয়েছে সম্ভবত বাংলা থেকে যেন অনেক বেশি সিভিল সার্ভেন্ট ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমেও সিলেক্টেড হয়। আপনারা জেনে অবাক হবেন যে উত্তরপ্রদেশ বা গুজরাট বা মহারাষ্ট্র এই সব জায়গার যে সমস্ত পাবলিক সার্ভিস কমিশন রয়েছে তারা কিন্তু তাদের মানে সিভিল সার্ভিসের সিলেবাস অনেকটা এরকম অনেক আগে থেকেই করে রেখেছে। ওই জন্য উত্তরপ্রদেশ বা গুজরাট এইসব জায়গা থেকে সিলেকশন অনেক বেশি হয়। বাংলা থেকে সিলেকশন বেশ কিছু বছর হলো অনেক কমে গেছে, এবং পিএসসি এবং রেসপেক্টিভ অথরিটি তারা এই সিলেবাসটার মাধ্যমে আমাদেরকে অভ্যাস করাতে চাইছেন যে আমরা যেন ইউপিএসসির মতো ক্যান্ডিডেট তৈরি হতে পারি। এবার কথা হলো, এই ইউপিএসসি সিলেবাস দিয়েই তো কোনো লাভ নেই। আগের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর রেজাল্টই এখনো বের করতে পারলো না, বা এই নতুন যে একটা বড় সিলেবাস দিয়ে রেখেছে সেই সিলেবাসের অনুযায়ী খাতাকে দেখবে। দেখুন, এগুলো আমাদের চিন্তা করার বিষয় নয়। যতক্ষণ এই সিলেবাসটি দেওয়া হয়েছে, এই সিলেবাস সম্পর্কিত সমস্ত আলোচনা বা সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরির দায়িত্ব পিএসসির। আমাদের হাতে রয়েছে কেবলমাত্র নিজের মনকে শক্ত করা এবং এই সিলেবাসটাকে খুব ভালোভাবে রপ্ত করা ও পড়ে যেতে হবে। ইংলিশ এবং বাংলায় আমাদের মেটেরিয়ালের অ্যাভেলেবিলিটিটা প্রয়োজন। তো যদি আপনাদের রেসপন্স ঠিকঠাক থাকে, আমরা ইংলিশ এবং বাংলা দুটো ভাষাতেই মেটেরিয়াল অ্যাভেলেবল করব। ইংলিশ ভাষাতে তো আমরা করবই, কারণ আমরা মেন ইংলিশ ভাষাতেই মেটেরিয়াল তৈরি করার চেষ্টা করছি। আর বাংলা ভাষাতে মেটেরিয়াল তৈরি করা আমাদের পক্ষে খুব কঠিন হবে না, কিন্তু যদি আপনাদের রেসপন্স ঠিকঠাক থাকে অবশ্যই মেটেরিয়ালের বেশ কিছু অংশ পেওয়ালের পিছনে থাকবে, কিন্তু ক্লাসেস আপনারা সমস্ত এই আমাদের চ্যানেলেই পাবেন নতুন প্লেলিস্টে। তো আজকের মতো আমাদের ডিসকাশন আমরা এখানেই শেষ করছি। আশা করব আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা আমাদেরকে www.vidyarthi.contact@gmail.com মেল করে আপনাদের প্রতিক্রিয়া এবং আপনাদের সাজেশন বলতে পারেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।